নমস্কার দর্শক বন্ধুরা, এই মুহূর্তে তিনটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। তাই আপনাদেরকে অনুরোধ, পুরো ভিডিওটি অবশ্যই দেখুন, প্রত্যেকটি খবর মন দিয়ে শুনুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। 1 নম্বর, 24 ঘন্টার মধ্যেই খেলে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। গত পরশু রাতে ইডি একটি বিবৃতি দিয়েছিল। সেখানে 54টি এফআইআর সাথে একাধিক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব যে কয়লা পাচার মামলার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সেটাই জানিয়েছিল ইডি। আদালতে যে চার্জশিট জমা দিয়েছিল সেখানেও এই প্রভাবশালীদের নাম উল্লেখ ছিল। তদন্তের স্বার্থে তাদের নাম মিডিয়ায় প্রকাশ করেননি তারা, কিন্তু তারা একটা জিনিস সাফ জানিয়ে দিয়েছিল যে পশ্চিমবঙ্গের ভোটের রেজাল্টের আগেই লিস্টে থাকা প্রভাবশালীদের জিজ্ঞাসাবাদ ও গ্রেপ্তার করবে ইডি। আর সেটা যে 24 ঘন্টার মধ্যেই কাজ করে দেখাতে শুরু করবে ইডি, সেটা কিন্তু কেউ ভাবতে পারেনি। কারণ এত বছর ধরে কয়লা পাচার মামলার তদন্ত করছে ইডি, কেবল চুনোপুটিগুলোকেই এতদিন ধরত। রাজনৈতিক প্রভাবশালীরা যেন এক অশুভ শক্তির সাহায্যে বারংবার রেহাই পেয়ে যাচ্ছিল, কিন্তু সেই দিন এবার শেষ। গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে আইপ্যাক সংস্থার অন্যতম পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে। তার ঠিকানায় হানা দিয়ে তাকে গ্রেপ্তার করেছে ইডি, কিন্তু তারপরে রেগে আগুন ভাইপো। কিন্তু কেন গ্রেপ্তার হয়েছে তো দিল্লির আইপ্যাক কর্তা, তাহলে অভিষেকের এত জ্বলছে কেন? কিসের সমস্যা? চলুন একটু পিছনে ফিরে আসি, তাহলেই আপনাদের কাছে পুরোটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। গত সপ্তাহে আইপ্যাকের দুই মাথা বিনেশ চান্দেল এবং প্রতীক জৈন দিল্লি হাইকোর্টে আবেদন করেছিল। কিন্তু কিসের আবেদন? তাদের বক্তব্য ছিল ভিডিও কলের মাধ্যমে তাদেরকে জিজ্ঞাসাবাদ করুক ইডি। তারা সশরীরে ইডি দপ্তরে হাজিরা দেবেন না, বা এই মুহূর্তে ইডি যেন তাদের অফিসে এসে জিজ্ঞাসাবাদ না করে। বিচারক কারণ জানতে চাইলে তারা পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর ভোটের যুক্তি খাড়া করেন। তারা বলেন এখন যেহেতু ভোট, তাই ভোটের স্ট্র্যাটেজি নিয়ে এই মুহূর্তে তারা অনেক ব্যস্ত রয়েছেন। এখন ইডি দপ্তরে হাজিরা দেওয়া মানে সময় নষ্ট করা। এখন সময় নষ্ট করলে নিজেদের ক্ষতি বলে দাবি করেন তারা। এছাড়াও তারা উল্লেখ করেন সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, তাই এই মামলার কোনো ভিত্তি নেই। এরপরে ইডির আইনজীবী পাল্টা জানিয়েছিল ভিডিও কলের মাধ্যমে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে সেক্ষেত্রে প্রমাণ লোপাটের সম্ভাবনা থাকছে। এরপরেই মাননীয় বিচারপতি তাদের সেই আবেদন সম্পূর্ণরূপে খারিজ করে দেন। মাননীয় বিচারপতি বলেন সুপ্রিম কোর্ট তো ইডিকে তদন্ত করতে বারণ করেনি বা জিজ্ঞাসাবাদ করতেও না করেনি, তাই সুপ্রিম কোর্টের যুক্তি দিয়ে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিদের দয়া করে ছোট করবেন না, আপনাদেরকে তদন্তে সহযোগিতা করতেই হবে। হ্যাঁ, এরপর তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতেই পারতেন, কিন্তু ভোটের চাপে তারা হয়তো সেই সুযোগটা পাননি। এখানেই এক ঢিলে দুই পাখি মারল ইডি। প্রথমে বিনেশ চান্দেল এবং পরে প্রতীক জৈনকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লিতে ইডি সদর দপ্তরে ডেকে পাঠালো ইডি, কিন্তু দুজনের কেউই ইডির ডাকে সাড়া দেননি। আর এই সুযোগ একেবারেই হাতছাড়া করেনি ইডি। গতকাল রাতেই বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি, আর এবার পালা প্রতীক জৈনের। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন তিনি। আর বাংলায় একটা প্রবাদ আছে, কান টানলে মাথা আসে। দুটো কানের একটা কানকে ইতিমধ্যেই টেনে দিয়েছে ইডি, পড়ে আছে আর একটা। ভোটের আগেই হয়তো আর একটা কানকেও টেনে নেবে। দুই কানের পরেই মাথা এমনিই চলে আসবে। মাথা যে কে সেটা আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ভাইপো এজন্যই ক্ষেপে গিয়ে অনেক কিছু পোস্ট করেছেন লিখে। তিনি হয়তো নিজেও বুঝতে পারছেন খুব শীঘ্রই তার পালা, হয়তো ভোটের মধ্যেই। তাই জন্য কেন্দ্রকে দোষারোপ করে প্রলাপ বকতে শুরু করে দিয়েছেন তিনি। হয়তো ভাবতেও পারেননি এই কদিনের মধ্যে খেলা 180 ডিগ্রি ঘুরে যেতে পারে।
এবার যদি চলে আসি 2 নম্বর খবরে, সেটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইপ্যাক মামলার শুনানি নিয়ে বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে দিল সুপ্রিম কোর্ট। এতে কিন্তু লাভই হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। কেন লাভ হলো সেটা পরে বলছি। মঙ্গলবার শীর্ষ আদালতের বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি এনভি আঞ্জরিয়ার বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে সোমবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট জানিয়েছে মঙ্গলবার আইপ্যাক মামলার শুনানি হচ্ছে না। পরবর্তী শুনানি কবে তার দিনক্ষণও জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত। সোমবার নির্দেশিকা জারি করে বিচারপতি মিশ্র এবং বিচারপতি আঞ্জরিয়ার বেঞ্চ জানায় আগামী সপ্তাহের বুধবার অর্থাৎ 22শে এপ্রিল এই মামলার শুনানি হবে। ওই দিন কোর্ট বসার শুরুতেই মামলাটি শুনানির জন্য রাখা হয়েছে। ঘটনাচক্রে তার পরের দিনই অর্থাৎ 23শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হবে। গত 24শে মার্চ আইপ্যাক মামলার শুনানি সুপ্রিম কোর্টে ছিল। ওই দিন আইপ্যাক এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা সওয়াল করেন। শুনানি শেষে আদালত জানিয়েছিল 14ই এপ্রিল থেকে পরপর 3 দিন টানা আইপ্যাক মামলার শুনানি অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্টে। ওই 3 দিন সব পক্ষের বক্তব্য শুনে রায় ঘোষণা করবে আদালত। কিন্তু সোমবারের নির্দেশিকায় শুনানির দিন পরিবর্তনের কথা জানালো শীর্ষ আদালত। কেন শুনানি পিছিয়ে দেওয়া হলো? মঙ্গলবার অর্থাৎ আজকে 14ই এপ্রিল আম্বেদকর জয়ন্তীর জন্য বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট। সেই কারণেই মঙ্গলবারের পরিবর্তে আইপ্যাক মামলার শুনানির নতুন দিন জানালো শীর্ষ আদালত। আপনারা হয়তো ভাবছেন আইপ্যাক মামলার শুনানি পিছিয়ে গিয়ে ভালো হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু সেটা সম্পূর্ণরূপে ভুল। আদপে ভালো হলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডির। গতকাল আইপ্যাক কর্তা বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করেছে ইডি। সেই প্রসঙ্গ আজকে উত্থাপিত করত আইপ্যাকের আইনজীবী সুপ্রিম কোর্টে। এমনকি হয়তো রক্ষা কবচ চাইতো প্রতীক জৈনের ক্ষেত্রে। সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট যদি প্রতীক জৈনকে রক্ষা কবচ দিয়ে দিত তাহলে ইডি কিন্তু কিছু করতে পারতো না। যদি মৌখিক আদেশও দিত যে এখন গ্রেপ্তার করতে পারবে না প্রতীক জৈনকে, সেক্ষেত্রে তাদের কাছে কিন্তু কোনো অপশান থাকতো না, অর্থাৎ ইডির কাছে কোনো অপশান থাকতো না। যেহেতু মামলার শুনানি প্রায় 1 সপ্তাহ পিছিয়ে গিয়েছে, এখন সুপ্রিম কোর্টে গিয়েও লাভের লাভ হবে না প্রতীক জৈন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়দের। সেক্ষেত্রে 1 সপ্তাহের মধ্যেই প্রতীক জৈনকে যদি তুলেও নেয় ইডি, কিচ্ছু করার থাকবে না। সুতরাং ইডি যে একটা বড় সড়ো সুযোগ পেয়ে গেল সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবার যদি চলে আসি 3 নম্বর খবরে, সেটাও খুব গুরুত্বপূর্ণ। রাজ্যের সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত বিষয়ে রাজ্যের আবেদনের শুনানির দিন স্থির করল সুপ্রিম কোর্ট। আগামী বুধবার শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে মামলাটি শুনানি হবে। ওই দিন দুপুরে রাজ্যের আবেদনটি উঠবে 2 বিচারপতির বেঞ্চে। সরকারি কর্মীদের পুরনো মহার্ঘ ভাতার 25% বকেয়া এবং প্রথম কিস্তি মেটানোর জন্য আগেই সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। বলা হয়েছিল 25% বকেয়া অবিলম্বে মিটিয়ে দিতে হবে। বাকি 75% কত কিস্তিতে কিভাবে দেয়া হবে তা কমিটি স্থির করবে। সেই 75%-এরও প্রথম কিস্তির অর্থ 31শে মার্চের মধ্যে দিতে হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সময়সীমা বৃদ্ধি করার জন্য আবেদন জানিয়েছে রাজ্য সরকারের আর্জি এই সময়সীমা চলতি বছরের 31শে ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হোক। বুধবার রাজ্যের সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি হবে বিচারপতি কারোল এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে।